আর বিচার করুম আমি পরে, আর গলা টিপ্পা ধরুম কিন্তু মরবো না, আবার টিপ্পা ধরুম আবার মরবো না, কিন্তু এমনি টিপ্পা টিপ্পাই ওরা আমি মারুম। তুই আমার বহুত কষ্ট দিছিস, কামটাকে শেষ হয়ে লোক বাইরে হাতে সারিদার মরে যাইব, হাতে কিছু খায় না ভাই। এরই এরই যুবরাজ কিছু খাইছত নি, রুটি মুটি খাইছত নি দুই দিন ভাই, হাতে খায় না, হার জন্য কিছু খানা আনি দিন যায় না। দিমু দিমু, এখন আমি খানাও দিমু পিনাও দিমু, সবই দিমু। শুক্রিয়া ভাই, শুক্রিয়া আল্লাহ আপনার হায়াজ দারাজ করুক ভাই। খানা নিয়ে ভাই, হাতে মরে যাবে ভাই। আসুন, আর কোনো ভেজাল করবি না, শেষ চান্স তোর। আর যদি কোনো ভেজাল করস আমি বসের কথা শুনবো না, ফাইটা ফালামু তোরা আমি। বিজনেস করতে বিজনেসম্যান হতে হয় কে বলেছে? ইনভেস্টমেন্টের চেয়ে ইচ্ছেটাই বেশি লাগে। সাহস করে শুরু করে দিলাম। চাচা, নেটওয়ার্ক সব জায়গাতেই আছে। সময়টা এখন নাতাশা, তাই গ্রামীণ ফোন দিচ্ছে 39 এবং 79 টাকা রিচার্জে 24 ঘন্টা 1 পয়সা সেকেন্ডে যে কোনো নম্বরে। এই তো সময় বাংলাদেশ। চলো বহুদূর, গ্রামীণ ফোন। গায়ে থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। আসছে সময় দারুণ জানি, তরুণ প্রাণের মন্ত্র মানি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এবার কে আর পথ আটকাবে? সুপার স্পিডে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময়, সময়ের চেয়ে এগিয়ে থাকবার। সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস ক্ল্যারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক। এই তো সময় বাংলাদেশ। চলো বহুদূর, গ্রামীণ ফোন। শুরুটা ইজি ছিল না, কিন্তু সম্ভাবনা তার চেয়েও বেশি ছিল। ব্যবসা করতে নেটওয়ার্ক লাগে। ভূত নামলে ফোন দিস, গাড়ি পাঠিয়ে দেব। বিজনেস করতে বিজনেসম্যান হতে হয় কে বলেছে? ইনভেস্টমেন্টের চেয়ে ইচ্ছেটাই বেশি লাগে। সাহস করে শুরু করে দিলাম। আরে নাতাশা, আপনার হাতের পায়েস লাগবে কিন্তু। আপাতত 3 হাঁড়ি রস দিবেন। এভরিথিং রেডি? কোথায় আছি ব্যাপার না, কোথায় যাব সেটা ব্যাপার। সময়টাই এমন, অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে। চাচা, নেটওয়ার্ক সব জায়গাতেই আছে। সময়টা এখন নাতাশা, তাই গ্রামীণ ফোন দিচ্ছে 39 এবং 79 টাকা রিচার্জে 24 ঘন্টা 1 পয়সা সেকেন্ডে যে কোনো নম্বরে। এই তো সময় বাংলাদেশ। চলো বহুদূর, গ্রামীণ ফোন। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেবদা, স্বাগত জানাচ্ছি এবং আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও থ্যাংকস। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে নতুন বই নতুন স্বপ্ন, আর ঝুঁকিপূর্ণ শ্রমে 13 লাখ শিশু। বাংলাদেশ প্রতিদিন যেমন বাংলাদেশ দেখতে চাই, নতুন বছরে নতুন চ্যালেঞ্জ। মানবজীবন 2015 সালে মানবাধিকার বসছিল উদ্বেগজনক আইন সালিশ কেন্দ্র। 2016 নিয়ে বাবা ভাগনার ভয়াল বার্তা। আমাদের সময় বিপিএলে মানি লন্ডারিং, হাতে নতুন বই, চোখে আকাশ জুড়ে ওঠার স্বপ্ন। সকালের খবর 5 জানুয়ারিকে সামনে রেখে সতর্ক সরকার, বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। যায় যায় দিন, গণতন্ত্র নয়, স্বৈরশাসনও নয়, দেশের রাজতন্ত্র চলছে। খালেদা, নতুন বছরে নতুন বই নতুন স্বপ্ন। মানব কণ্ঠ, তছনছ বিএনপির দুর্গ, তলানিতে জাতীয় পার্টি, পুনর্গঠন নিয়ে নতুন বছরে অগ্রাধিকার বিএনপির।
ইনকিলাব, দেশ জুড়ে বই উৎসব, রাজনীতিতে কেন এই ভারত নির্ভরতা। ভোরের কাগজ হাতে, বই চোখের স্বপ্ন, নতুন বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর। দিনকাল শীঘ্রই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধারই নতুন বছরের চ্যালেঞ্জ ফখরুল। বণিক বার্তা, কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি শ্রমিক নিহত পরিবহন খাতে, চরিতার হাতে জীবন কাঠি। সংগ্রাম, নির্বাচনী আস্থা সংকট বাড়বে বলছেন পর্যবেক্ষকরা। কারো কাছে ভিক্ষা চেয়ে আমরা চলি না, সেটুকু মর্যাদা অর্জন করতে পেরেছি প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট টু মেক অফশোর গ্যাস কস্টলিয়ার ফর ইটসেলফ। The Financial Express, private commercial banks operating profit growth marginal in 2015. Dhaka Tribune, village of the drug lords. নতুন বছর কেমন দেখতে চান? ধন্যবাদ মতি ভাই আমাকে ডাকার জন্য। এবং যদিও 1 তারিখ থেকে 2 তারিখ চলে গেছে জানুয়ারি মাসের 2016, তথাপি আপনি আজকের এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমি আপনার সাথে যারা এই মুহূর্তে রয়েছেন শ্রোতা, দর্শক এবং শুভানুধ্যায়ী যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা, শুভকামনা জানাতে চাই। আমি 2016 কিরকম দেখতে চাই, কি প্রত্যাশা, এটা যাওয়ার আগে আপনার শিরোনাম থেকে আমি দুটো মন্তব্য করতে চাই। একটা তো হলো স্কুলে নতুন বই বিতরণ হয়েছে, সেহেতু এটা বাংলাদেশের সম্ভবত রাষ্ট্রীয় কার্যকলাপের একটা সবচেয়ে বড় এক্সারসাইজের মধ্যে একটি। কোটি কোটি বই ছাপানো, পৌঁছানো সময় মতো, এবং এই ক্ষেত্রে ধারাবাহিকভাবে মোটামুটি আমাদের একটি ভালো রেকর্ড হয়েছে। তো সেই দিক থেকে অভিনন্দন দিতে হয়। বাচ্চারা, শিশুরা, আমাদের ভবিষ্যৎরা তারা যেন সঠিক জ্ঞান লাভ করে আগামীতে বেড়ে ওঠে, সেটার ভরসা করি আজকে নতুন বছরের, ইংরেজির নতুন বছরের প্রথম দিনে। আরেকটা, আমি প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য আজকে বাণিজ্য মেলা উদ্বোধনে উনি বলেছেন বাজার খুঁজতে হবে। আমি মনে করি কথাটা ঠিক। আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের ক্রমান্বয়ে আমরা একটি বৈদেশিক সাহায্য নির্ভর দেশ থেকে একটি বাণিজ্য নির্ভর দেশে হয়েছি। আমার প্রত্যাশা 2016-তে এটা বাণিজ্য থেকে আপনার বিনিয়োগ চালিত একটি দেশে যাবে। কিন্তু এই যেটু আমাদের বাণিজ্য আছে এবং সেটা যে বাড়ছে যেভাবে, তার মূলত যে 2-3টি দুর্বল জায়গা আছে। তার একটি জায়গা হলো যে একক পণ্যের উপর আমাদের নির্ভরশীলতা, 70-80% আমরা প্রস্তুত পোশাকে। আবার অনেক ক্ষেত্রে আমাদের একক বাজারের উপর নির্ভরশীলতা। আপনার উত্তর আমেরিকা মানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এটা থেকে বের হয়ে জাপান বা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে দেশগুলোতে যাওয়ার প্রয়োজন রয়েছে। ভারত, চীনের বাজারে ঢোকার রয়েছে। আর তৃতীয় যেটা আছে সেটা হলো যে পণ্যের, আমরা যেটা বলি টার্মস অফ ট্রেড, অর্থাৎ বাণিজ্য শর্ত। অর্থাৎ আমি একটা জামা বিক্রি করে আগে যদি আমি মানে দুটো চকলেট কিনতে পারতাম, এখন একটা জামা বিক্রি করে আমি হয়তো একটা চকলেট কিনতে পারি। অর্থাৎ শিল্প পণ্যের অন্যের সাথে তার দামের তারতম্যের ক্ষেত্রে সেই জায়গায় উৎপাদনশীলতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের পণ্যের বহুদাকরণ, বাজারের বহুদাকরণ এবং একই সাথে উৎপাদনশীলতা। সেহেতু প্রধানমন্ত্রী এই কথাগুলো জোর দিয়ে, যদি আমি পুরো বক্তৃতা শুনিনি বলতে পারবো না, কিন্তু শুধু শিরোনাম দেখে আমি এটাকে দিলাম। আর আপনি যেহেতু আজকে বছরের প্রথম দ্বিতীয় দিন, আপনি প্রত্যাশার কথা জিজ্ঞেস করছেন। সাম্প্রতিককালে 2015-র মূল্যায়ন হয়েছে অনেক প্রচুর, এবং আমি নিজেও বিভিন্ন জায়গাতে করেছি। এবং তার ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে আমার বড় দাগে জাতীয়ভাবে 3টি প্রত্যাশা আছে। আমি 3টি প্রত্যাশার প্রথম প্রত্যাশাটা হলো যে গত বছর শুরু হয়েছিল সংঘাতের ভিতরে, শেষ হয়েছে নির্বাচন দিয়ে। নির্বাচনের ভিতর দিয়ে যে আবার পুনরায় সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে এবং অধিকার, স্বীকৃত অধিকারগুলোকে রক্ষা করে একটি রাজনীতি আবার ফিরে আসবে, এই প্রত্যাশাটা দিয়ে বছরটা শেষ হয়েছে মনে হচ্ছে। এবং যেহেতু দলীয় মার্কার ভিত্তিতে নির্বাচন হয়েছে, সেহেতু দলীয় রাজনীতি ও প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরে আসবে। আমার প্রথম প্রত্যাশা হলো রাজনীতি যেন অব্যাহত থাকে, রাজনীতি যেন শান্তিপূর্ণ থাকে, রাজনীতিতে যেন অধিকার সংকোচন না হয়, রাজনীতির উপর যেন অরাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে রাজনীতিকে সংকুচিত করা না হয়, এবং রাজনীতির ভিতরে যেন গণতান্ত্রিক চর্চা আরো বৃদ্ধি পায়, এবং রাজনীতি যেন মানুষের সচেতন হয় মানুষের চাহিদার ব্যাপারে। সেখানে দুর্নীতি কমুক, কলহ কমুক, এইটাই চাইবো। এবং এটা যদি যেন অব্যাহত থাকে তা বলতে কি বোঝা যায়? আমি বলতে চাচ্ছি যে গত বছরের মাঝামাঝি সময় তো রাজনীতি বাজার থেকে উঠে গেছিল। আমি রাজনীতি অব্যাহত থাকার অর্থ এই বলছি না যে অনির্বাচিত সরকার ক্ষমতায়
যাতে না আসে সেটার কথা তো বলা যেতেই পারে, কিন্তু আমি দেখছি যে নির্বাচন অনির্বাচনের বিষয় এখানে না, এখানে রাজনৈতিক চর্চাটাই আমাদের অনেক সংকুচিত হয়ে গেছিল মাঝে, তাই না? এবং কেউ এটাতে হত্যা এবং সংঘর্ষের ভিতরে চলে গেছিলেন, পতনের রাজনীতির ভিতরে, এবং অপরদিকে তাদের প্রথাগত রাজনীতির জায়গাটাও সংকুচিত হয়ে গেছিল, নেতৃবৃন্দকে অন্তরীণ করা হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি। সেহেতু আমার প্রথম প্রত্যাশা হলো যেইভাবে বছরটা শেষ হয়েছে, এটাতে আওয়ামী লীগ জিতেছে না বিএনপি জিতেছে, আমার কাছে বড় হলো যে আমাদের প্রচলিত রাজনীতি জিতেছে, সেই রাজনীতিটা যেন অব্যাহত থাকে, এটা যেন কোনোভাবে বিভিন্ন ধরনের বিপদগামী না হয় এবং কোনো ধরনের মানে সেই অর্থে হঠকারী কাজকর্মের ভিতরে না চলে যায় উভয় পক্ষের। সেহেতু রাজনীতির বিকল্প তাদের দিতে হবে, কর্মসূচি তৈরি করতে হবে, কারণ বিরোধী দল একটা সংকটের ভিতরে আছে আমরা লক্ষ্যই করছি। আবার অপরদিকে সরকারকে সেই সংকটকে ঘনীভূত করতে গিয়ে, ত্বরান্বিত করতে গিয়ে বিভিন্ন ধরনের অরাজনৈতিক পদক্ষেপ যেন দিয়ে উগ্র চিন্তাকে যেন উস্কে না দেয়, এটা হলো আমার প্রথম প্রত্যাশা। তো সেহেতু আপনার এখানে বসে আপনার মনে আছে বোধহয় আমি বলেছিলাম ওই গত নির্বাচন হওয়ার পরে এবং সিটি কর্পোরেশনে ঢাকা হওয়ার আগে যে কেন সিটি কর্পোরেশনে নির্বাচন দিচ্ছে না, এটা দিয়েও তো অন্তত রাজনীতিকে পুনর্চালু করা যায়। তার অর্থ এই না যে পচা নির্বাচন চেয়েছিলাম, ভালো নির্বাচন চেয়েছিলাম, কিন্তু নির্বাচন যাই হোক না কেন এটা না হওয়ার চেয়ে ভালো, এটার এক নম্বর। 2 নম্বর আমার জায়গায় সেটা হলো, দেখেন গত বছর শান্তি শৃঙ্খলা ছিল কিছুটা, কি বিচ্ছিন্ন জঙ্গি আক্রমণের কথা যদি আমি বাদ রাখি, আর দ্বিতীয়ত এটার সাথে যেটা হয়েছিল যে সামষ্টিক অর্থনীতি এক ধরনের স্থিতিশীল ছিল, অর্থাৎ আপনার মূল্যস্ফীতি নিচের দিকে ছিল, টাকার মূল্যমান স্থিতিশীল ছিল, সুদের হারে কিছুটা কমে এসেছে এবং আপনার আমদানি রপ্তানি লেনদেনের ভারসাম্য ছিল। সরকার যেহেতু টাকা বেশি খরচ করতে পারেনি উন্নয়ন কর্মসূচিতে, সেজন্য সে কম রাজস্ব নিয়েও আর্থিক ভারসাম্যের ভিতরে ছিল, সেটা একটা সাম্য ছিল। আমাদের দুঃখটা হলো যে এই আর্থিক একটা অর্থনৈতিক স্থিতিশীলতাও ছিল, শান্তিপূর্ণ অবস্থা একটা পরিবেশও ছিল, কিন্তু তারপরে বিনিয়োগ বাড়েনি, তারপরে বিনিয়োগ যেরকম ভাবে বাড়ার কথা বাড়েনি। বিশেষ করে গত 5 মাস 6 মাসে আমরা 3 তারিখে সিপিডির পক্ষ থেকে একটা মূল্যায়ন দিব, সেখানে দেখছি আমরা যে অনেক ক্ষেত্রে যে 5 মাসে কিন্তু যেরকম ভাবে তেজি হওয়ার কথা ছিল সেই তেজি ভাবটা লক্ষ্য কেন হয়নি, এটা আপনাদের মূল্যায়ন থেকে সেটার অন্যান্য একটা তো বড় কারণ হলো অনিশ্চয়তার বিষয়টি রয়েই গেছে। আমি বললি যে শান্তি এসেছে, স্বস্তি আসেনি, তো এটা একটা বিষয় আছে। তো সেই জন্য আমরা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও সেরকম কোনো উচ্চাশা দেখছি না। এবং অবশ্যই এটার সাথে যেহেতু জঙ্গি আক্রমণের ফলে এবং ব্লগার বা যুক্তিবাদীদের বিভিন্নভাবে খুন হওয়ার পরে এটার যে আন্তর্জাতিক একটা প্রতিধ্বনি হয়েছে, সেটারও কিছু প্রতিফলন থাকলেও থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় যেটা কারণ আমাদের মনে হয়েছে কত কয়েক বছর বলছি, সরকার কোনো উৎসাহ নিয়ে সাহস নিয়ে নেতৃত্ব দিয়ে কোনো সংস্কারের কাজ করছে না। ব্যাংকিং খাতের অবস্থা সবাই আমরা জানি, যত কম বলা যায় তত ভালো। পুঁজিবাজার সেরকম ভাবে চলছে এক প্রকার, কিছু উদ্যোগ হলেও সেরকম ভাবে শক্তিশালী ভিতের উপরে নেই। আমরা দেখছি যে স্থানীয় সরকারকেও ক্ষমতায়ন করার জন্য যে বিভিন্ন ধরনের কার্যকলাপ ছিল, এই মার্কা পরিবর্তন ছাড়া আর কোনো বিষয় আমরা দেখছি না। তার আর্থিক স্বায়ত্তশাসনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সরকারি কর্মচারীদের আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে আইনটা পাশ করার কথা সেটা সেরকম ভাবে হচ্ছে না। ব্যক্তিখাতকরণের ব্যাপারে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে সরকার আসছে না যাচ্ছে বোঝা যাচ্ছে না, এক এক মন্ত্রী এক এক রকম ভাবে বলেন। ভ্যাটের নতুন আইন হয়েছে, সেটাকে চালু করার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা বিষয় রয়েছে, সেটা যাচ্ছে না। এই যে ভারতের সাথে এতগুলো বড় বড় চুক্তি হচ্ছে বিভিন্ন ধরনের, সেইটার ক্ষেত্রে দেশের ভিতরে কি ধরনের সক্ষমতা প্রতিষ্ঠান গড়ে উঠবে তার প্রয়োজন, সেটাও আমরা সেভাবে দেখছি না। এমনকি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে এটিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোনো ধরনের সংস্কার না হলেও না হওয়ার ফলে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নেরও সেরকম ভাবে অগ্রগতি আমরা দেখছি না। সেহেতু এই জায়গায় সংস্কার লাগবে। সংস্কার যদি না থাকে তাহলে এখনো যে 6% হারে আমরা এখনো যে বাড়ার কথা চিন্তা করি, এটা থেকে বাড়িয়ে নিয়ে যাওয়া সেটা খুবই দুষ্কর হয়ে যাবে। সেহেতু আমার দ্বিতীয় প্রত্যাশা হলো জোরালো, সাহসিকতাপূর্ণ, নেতৃত্ব দানকারী
অর্থনৈতিক সংস্কার দরকার। এই অর্থনৈতিক সংস্কারে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ কেউ উপকার হবে, কিন্তু এখানে একটা নেতৃত্ব দিয়ে সামনে এগোতে হবে। আর তৃতীয় যেটা আমার প্রত্যাশার বিষয় সেটা হলো যে এই যে বিচ্ছিন্নভাবে হলো জঙ্গি আক্রমণ যে হচ্ছে 2016 সালে এটার সম্ভাবনা আশঙ্কা আরো বাড়ছে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। যদিও সাম্প্রতিককালে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে লোকজন ধরছে, অভিযুক্ত বা সম্ভাব্য লোকজনদের ধরছে, কিন্তু তার সাথে আমরা দেখছি যে সেখানে স্নাইপার রাইফেল বেরোচ্ছে, আত্মঘাতী বোমা হামলা করার জন্য প্রস্তুতিমূলক পোশাক বেরোচ্ছে, এগুলি দেশেও তৈরি হতে পারে। তো এই জায়গাটা থেকে কিভাবে সরকার আগামী দিনে নিয়ন্ত্রণ করবে, এবং যেহেতু এটা পূর্ণভাবে তার নিজের হাতের নিয়ন্ত্রণে নাই, কারণ হলো আন্তর্জাতিক বিষয় এখানে আছে, এই আন্তর্জাতিক না দেশি এই বিতর্কের ভিতরে আমি ঢুকছি না, কারণ হলো যে আন্তর্জাতিকভাবে যে ঘটনাগুলি ঘটছে এখানেও যেগুলি ঘটছে এগুলির ভিতরে চিন্তার ঐক্য আছে। যদি চিন্তার ঐক্য থাকে, আপনার মানুষের আদান প্রদান নাও থাকে, অর্থের আদান প্রদান নাও থাকে, তথ্যের আদান প্রদান যদি থাকে, তাহলেও কিন্তু এটা এক ধরনের একটা আরেকটার উপর পরস্পরভাবে নির্ভরশীল হয়ে যায়। তো আগামী বছর এই শান্তি নিরাপত্তার বিষয়টি কিভাবে নিয়ন্ত্রিত হবে। 2015 সালে বাংলাদেশ একটা অভূতপূর্ব ঘটনার ভিতরে ঢুকেছে, বিদেশি হত্যা, শিয়া মসজিদে আক্রমণ, আপনার ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আপনার একই সাথে মুক্ত চিন্তকদের উপর আক্রমণ। এইটা বাংলাদেশের জন্য একটা নতুন বিষয় 2015 সালে ছিল। এইটার যেন কোনো ধরনের বিকাশ আমরা না দেখি। সরকার চেষ্টা করছে, কিন্তু এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই পৃথিবীর মানে অভিজ্ঞতা কিভাবে সম্ভব, এটার জন্য যেটা প্রয়োজন সেটা হলো 1 নম্বর প্রয়োজন যেটা, সেটা হলো যেই ধরনের তদন্ত হচ্ছে সেই তদন্তগুলো যেন রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়। আপনি যদি প্রথমেই বলেন যে অমুকে করেছে, তাহলে তো আমি অমুকে ধরার জন্যই ধাবিত হব। সেহেতু এই ধরনের রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকা উচিত, যাতে এটাকে আমাদের সক্ষমতার ভিতরে আন্তর্জাতিক সহায়তা নিয়ে খুব সঠিকভাবে এগুলি নিরপেক্ষভাবে করা উচিত, এবং দোষী ব্যক্তিদেরই শুধু শাস্তি দেওয়া উচিত, অযথা অদোষী ব্যক্তিকে হয়রানি করা উচিত না রাজনৈতিক কারণে। এটা হলো একটা দিক। আরেকটা দ্বিতীয় দিক হলো, আমি মনে করি যেহেতু শুধু আইন শৃঙ্খলা দিয়ে এটাকে রক্ষা করানো যায় না, এটা 9/11-এর অভিজ্ঞতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে আজকে মধ্যপ্রাচ্যের যদি ইরাক, লিবিয়া, সিরিয়ার কথা বলেন, এমনকি যদি আফগানিস্তানের বর্তমান কথা বলেন যেখানে তালেবানদের সাথে আলোচনা চলছে, এটা শুধুমাত্র মানে এটার কোনো সামরিক সমাধান নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সমাধান নেই, ওটা প্রয়োজন কিন্তু যথেষ্ট না। এই জন্য দেশের ভিতরে একটা ঐক্যমত্য দরকার। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, কেউ কেউ বলেছেন বিভিন্ন আমাদের দ্বিদলীয় রাজনীতির ভিতরে ব্যক্তি বিশেষরা বলছেন এই জামাতকে বাদ দিয়ে যদি একটা ঐক্য হয়, ওইটা কি বোঝায় আমি জানি না। আবার এই পক্ষ থেকেও বলা হয়েছে যে জাতীয় ঐক্য করা উচিত এটার বিরুদ্ধে। এখন দেখুন, আমার বক্তব্য হলো জাতীয় ঐক্য করার জন্য খাতায় কাগজে কলমে সই করার দরকার করে না। আপনি চিন্তাতে যদি ঐক্য করেন, তাহলে আপনি যখন যে কথাটা বলেন সেই কথাটা দুইজনেই বলতে পারে, 3 জনে বলতে পারে, সবাই বলতে পারে, যাতে ওইটা যেন জাতীয় উপলব্ধির ভিতরে গঠিত হয় যে আমরা এই ধরনের তৎপরতাকে আমরা প্রশ্রয় দেব না, আশ্রয় দেব না, এবং কোনোভাবেই এইটার ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সুবিধা নেব না। এবং এই কথাটা যদি বলেন, তাহলে জনগণ আপনার সাথে দাঁড়াবে। জনগণ যদি সাথে না দাঁড়ায়, এই ধরনের তৎপরতা শুধুমাত্র, আমি আবার বলছি, আইন শৃঙ্খলা দিয়ে হয় না। এটা যে ইন্টেলিজেন্সের কাজ, যেটা কাউন্টার ইনসার্জেন্সি বা কাউন্টার টেরোরিজমের যে কাজগুলো, সেইগুলির আপনি যদি বইপত্র দলিলপত্র পড়েন, তাহলে সবাই তো আপনাকে এটা বলবে। সরকারকে উদ্যোগ নিতে হবে এইখানে। তো মানে আমার কথা হলো যে ওই জাতীয় ঐক্যের ব্যাপারে বলছেন, জাতীয় ঐক্যের ব্যাপারে সরকারের মতো বলবে, রাজনৈতিক অন্যান্য দলগুলো ওগুলি বলবে, কিন্তু সরকার ওই অন্যরা ওই কথা বললে তখন যদি আপনি আবার মনে করিয়ে দেন যে বাংলা ভাই হয়েছিল তোমার আমলে, তুমি কিছু করোনি, এখনই তুমি ওটার সাথে আছো, ওটা যদি ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু এইটা বোধহয় সময় না। মানে আমি বলছি যে আরো বড় শত্রু এখন ঘরের দরজায় আছে, সেহেতু আমার দেশ বিপন্ন হয়ে যেতে পারে, স্বাধীনতা বিপন্ন হতে পারে, জীবনযাত্রা আপনার মানে তছনছ হয়ে যেতে পারে। তো এই বড় চিন্তাটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। 2016 সালে আপনি 31শে ডিসেম্বর সন্ধ্যায় যদি গুলশান বনানী এলাকার ভিতরে দেখেন, তো রীতিমতো রণক্ষেত্র ছিল।
হ্যাঁ, আর ঢুকতে পারছেন, আপনার জীবনকে কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আপনার আগামী দিনে 31st নাইট তো বাংলাদেশে ছিলই না, বলেন 31st নাইটে তো রাতে মানে ছিল না, এবং বিদেশিরা আপনাকে বলছে বিভিন্ন সময় দিচ্ছে। এই জিনিস থেকে 2016-কে বেরোতে হবে। সেহেতু মতি ভাই আমার মানে খুবই সাধারণ চিন্তার 3টি সাধারণ প্রবচন। একটি হলো রাজনীতিকে, ধারাকে সুস্থ রাজনীতি, শান্তিপূর্ণ রাজনীতি, অধিকার ভিত্তিক রাজনীতি অব্যাহত থাকুক। দ্বিতীয়ত হলো আপনার শক্তিশালী সংস্কার হোক যাতে অর্থনীতি আরো বেগবান হয়, এবং তৃতীয়ত হলো নিরাপত্তা পরিস্থিতিকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যাতে বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের স্বাধীনতা এবং প্রতিটি মানুষের জীবনযাত্রা নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। শুরুটা ইজি ছিল না, কিন্তু সম্ভাবনা তার চেয়েও বেশি ছিল। ব্যবসা করতে নেটওয়ার্ক লাগে। ভূত নামলে ফোন দিস, গাড়ি পাঠিয়ে দিব। বিজনেস করতে বিজনেসম্যান হতে হয় কে বলেছে? ইনভেস্টমেন্টের চেয়ে ইচ্ছেটাই বেশি লাগে। সাহস করে শুরু করে দিলাম। আরে নাতাশা, আপনার হাতের পায়েস লাগবে কিন্তু। আপাতত 3 হাঁড়ি রস দিবেন। এভরিথিং রেডি? কোথায় আছি ব্যাপার না, কোথায় যাব সেটা ব্যাপার। সময়টাই এমন, অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে। চাচা, নেটওয়ার্ক সব জায়গাতেই আছে। সময়টা এখন নাতাশা, তাই গ্রামীণ ফোন দিচ্ছে 39 এবং 79 টাকা রিচার্জে 24 ঘন্টা 1 পয়সা সেকেন্ডে যে কোনো নাম্বারে। এই তো সময় বাংলাদেশ। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এখন 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে পাচ্ছেন ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? এক্সেপশনস থাকবে সবকিছুতেই, সব সময়। এক্সাম্পল, স্কিন হাইট যার কাছে কখনোই বাধা হতে পারে না, বয়সের কাছে বাধা হতে পারে না এক্সপার্টিস। ঠিক সেভাবে মজবুত ম্যাটেরিয়ালের কাছে বাধা হতে পারে না তার ওজন। এবিএস ম্যাটেরিয়ালে তৈরি দেশের প্রথম দরজা আইফেল এলিয়ন ডোর, হালকা কিন্তু মজবুত। ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যের চালিকা শক্তি হয়ে উঠবে এশিয়া। ফলে 2050 সালে মোট বৈশ্বিক রপ্তানির পরিমাণ এখনকার চেয়ে 4 গুণ বেড়ে 68.5 ট্রিলিয়ন বা 68,50,000 কোটি মার্কিন ডলারে উন্নীত হবে। সম্প্রতি বহুজাতিক ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এক পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে। ট্রেড উইন্ড শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে 2050 সাল নাগাদ মোট বৈশ্বিক রপ্তানিতে এশিয়ার বর্তমান অংশ 17% থেকে বেড়ে 27% উঠবে। একই সময়ে বিশ্বের মোট রপ্তানিতে পশ্চিম ইউরোপের অংশ 34% থেকে কমে 22% নেমে আসবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন। ইঞ্জিনিয়ার সাহেব, সিমেন্টের ব্যাপারে 3টি প্রশ্ন ছিল। বলেন। 1, সবচেয়ে শক্তিশালী সিমেন্ট কোনটি? 2, সবচেয়ে সূক্ষ্ম কণার সিমেন্ট কোনটি? 3, কোন সিমেন্ট কংক্রিটের ভেতর রডকে রাখে সুরক্ষিত? ভিআরএম মেশিনে প্রস্তুত। একমাত্র বসুন্ধরা সিমেন্টে দিতে পারে এই 3 প্রশ্নের উত্তর। ওকে, তাহলে বসুন্ধরাই নেব। সেরা ক্লিংকারের সাথে আয়রন স্ল্যাগ থাকায় লোহার শক্তিতে সমৃদ্ধ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
জানি এখনই ছুড়ে ফেলতেন, কিন্তু এই অভ্যাস আর নয়। গৃহস্থালির আবর্জনা সন্ধ্যা 7টার পর ডাস্টবিনে ফেলুন। ঢাকা ক্লিন 2016, পরিচ্ছন্ন বছর 2016। প্রচারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমার মন মাতানো রে, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। শুরু হলো মধ্যপ্রাচ্য প্রবাসী সময়। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। Advanced development technology, beautiful. আমার বাবা প্রতিদিন সকালে চায়ের সাথে তার ইত্তেফাক চাই। দিনটা শুরু করতে হয় সত্য দিয়ে। দৈনিক ইত্তেফাক, সময়ের সাথে অবিরল অবিচল। চলতে চলতে যদি মন খালি, সঙ্গে রঙিন খাক ম্যাঙ্গোলি। পাকা আমের সেরা স্বাদে ম্যাঙ্গোলি, গ্লো ফার্মা গ্রুপের একটি পণ্য। আলম শপ এন্ড ড্রাইভ ইজ অন। এখন মাত্র 50 দিরহাম কেনাকাটায় আপনি জিতে নিতে পারেন ব্র্যান্ড নিউ পাজেরো এবং ল্যান্সার EX। গ্র্যান্ড ড্র 29 ফেব্রুয়ারি এবং 31 মার্চ। প্রমোশন চলবে দুবাই, আলাইন এবং আবুধাবিতে। লেটস জয়েন দ্য রেস। পাওয়ার্ড বাই ইফকো, জনতা, ডেইলি বাসমতি রাইস, নেভিয়া এবং মিস্টার লাইন। আলম, কিপ সেভিং। হলিউড স্টাইলের পণ্য, চুলকে করে মজবুত ও সুন্দর, ত্বকের আর্দ্রতা বজায় রাখবে সব ঋতুতে। ফাইটিং ডে অ্যান্ড নাইট ক্রিম, যা আপনার চেহারার এতই পরিবর্তন আনবে যে চমকে উঠবে। হলিউড স্টাইল, সৌন্দর্যের কনফিডেন্স। উপভোগ করুন লোকসঙ্গীতে বাংলাদেশের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেয়ারি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। চলছে প্রতি সোমবার রাত 7:50 এবং পরদিন দুপুর 3:05 শুধুমাত্র চ্যানেল আইতে। ইঞ্জিনিয়ার সাহেব, সিমেন্টের ব্যাপারে 3টি প্রশ্ন ছিল। বলেন। 1, সবচেয়ে শক্তিশালী সিমেন্ট কোনটি? 2, সবচেয়ে সূক্ষ্মকণার সিমেন্ট কোনটি? 3, কোন সিমেন্ট কংক্রিটের ভেতর রডকে রাখে সুরক্ষিত? ভিআরএম মেশিনে প্রস্তুত একমাত্র বসুন্ধরা সিমেন্টে দিতে পারে এই 3 প্রশ্নের উত্তর। ওকে, তাহলে বসুন্ধরাই নেব। সেরা ক্লিংকারের সাথে আয়রন স্ল্যাগ থাকায় লোহার শক্তিতে সমৃদ্ধ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। রয়্যাল টাইগার, আমার এনার্জি পার্টনার। রয়্যাল টাইগার, রিচার্জ yourself. এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয়
প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। নতুন বছরে নতুন বই পেল 4.5 কোটি শিক্ষার্থী। দেশ জুড়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন। ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। আবার প্রমাণ হলো এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, বললেন খালেদা। এদেশে আর রকিব মার্কা নির্বাচন হবে না। এবং তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু 8 জানুয়ারি। মুসল্লিদের জোর প্রস্তুতি, কয়েক স্তরের নিরাপত্তা। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশ জুড়ে পাঠ্যপুস্তক দিবস আজ। বছরের প্রথম দিন 4.5 কোটি শিক্ষার্থীর মাঝে 34 কোটি বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পাওয়ার এক অন্যরকম আনন্দ উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার সকাল 10টায় মূল অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শিক্ষার্থী এবং অভিভাবকরা আসতে শুরু করেন সকাল 8টা থেকে। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয় এখান থেকেই। শুধু বাংলাদেশের প্রেক্ষিতে নয়, শুধু ঢাকা, শুধু দিনাজপুর, শুধু রংপুর, বিভিন্ন অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এটা নয়, আমাদের ছেলেরা যেন পৃথিবীর জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠে সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই বিনিয়োগ এবং আমাদের এই চেষ্টাটা। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় অনুষ্ঠান ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে। আজিমপুর ও আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা মুখরিত করে রাখেন স্কুলের আঙিনা। ছোট্ট এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আমার হাতে বাংলা বই খুব ভালো হলো, আমি অনেক আনন্দিত। অনেক ভালো বই পেয়েছো? জি। আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিরাট বড় একটা পদক্ষেপ। আমি নতুন বই পেয়েছি, থ্যাংক ইউ। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আমরা যে এই পাঠ্যপুস্তক সকল শিশুর হাতে একই দিনে তুলে দিতে পারি, দুনিয়ায় কোথাও কোনো দেশ তা এখনো করতে পারে নাই। বিগত 7 বছরে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসব হিসেবে পালন করা হচ্ছে। এবার 291টি পৃথক বই তুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য আলাদা বই, ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্যও এবার ছাপা হয়েছে বই। প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বই এবার বিনামূল্যে দিচ্ছে সরকার। প্রথমবারের মতো প্রতিটি বই এবার ইবুক সংস্করণেও পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। শক্তিশালী ভারতকে পাশ কাটিয়ে এই যে বাংলাদেশের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন, এটা কি করে সম্ভব হলো? বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষায় বিনিয়োগ এবং সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার কারণে শিক্ষায় আগ্রহ বেড়েছে মানুষের, শিক্ষায় এগিয়ে গেছে বাংলাদেশ। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দেশ যখন মধ্য আয়ের দেশ হয়ে উঠছে তখন এমন একটি প্রজন্ম প্রয়োজন যারা দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে তিনি বলেন, ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনের উন্নয়নের সিঁড়ি খুঁজে পাবে। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমকে সঙ্গে নিয়ে রাসেল খন্দকারের ভিডিও চিত্রে ওবায়দুল রশিদের রিপোর্ট। ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুরুতেই কুচকাওয়াজ। কুচকাওয়াজ শেষে মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান আয়োজকরা। রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করেন। কলেজের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, সরকারের দায়িত্ব নবীন প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।
নবীনদেরও দায়িত্ব সে সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়া। আপনারা জানেন বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ এবং খুব শীঘ্রই একটি মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এ সময়ে আমাদের প্রয়োজন এমন একটি নতুন প্রজন্ম যারা মেধা ও মননে দেশকে উন্নতি ও অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। তাই জাতি গভীর আগ্রহে তাকিয়ে আছে নবীন ও তরুণদের দিকে। আজকের নবীনরাই আগামী দিনে সমাজ তথা দেশের উন্নতি ও মানব জাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। রাষ্ট্রপতি বলেন, সীমিত সম্পদ নিয়েও সরকার দেশে ক্যাডেট কলেজ পরিচালনা করে আসছে, যাতে খুব অল্প বয়স থেকেই জ্ঞান চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার বিকাশের মধ্য দিয়ে সুযোগ্য কর্মী বাহিনী তৈরি করা যায়। আপনারা নতুন বিশ্বের এই চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত লক্ষ্য ও নীতি নির্ধারণ করবেন, যা সর্বদা ন্যায় বিচার ও মুক্তির বার্তা প্রচার করে দেশের সেবা করতে আপনাদেরকে অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত আপনারাই একটি বিশাল পার্থক্য করতে এবং আপনাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তৈরিতে সক্ষম হবেন। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ খুঁজে পাবে তার আগামী দিনের উন্নয়নের সুপান। ক্যাডেট কলেজের উন্নত শিক্ষা ব্যবস্থার সুফল জাতি ও মানব কল্যাণে উজাড় করে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঝিনাইদহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেরা ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করতেই কাজ করছে সরকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, যারা বাংলাদেশকে করুণার চোখে দেখত তারা এখন প্রশংসা করছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট।